আমার সুগারটা কন্ট্রোলই হচ্ছে না। কিছুই তো ভালো লাগে না। উফ, মাথা ব্যথা। এত ঘন ঘন জ্বর কেন? প্রতিটা দিন কেটে যায় হাজারো সমস্যায়, কোথা থেকে কখন কি জানি কি হয়ে যায়, সেই ভয় সংশয় কাটিয়ে নির্ভয় জীবন যদি পেতে চান জেনে নিন, জেনে নিন, জেনে নিন স্বাস্থ্য তথ্য প্রতিদিন। গ্লোবাল হেলথ মিডিয়া স্বাস্থ্য তথ্য পরিবেশনায় একটি অনন্য মাধ্যম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আমাদের আজকের হেলথ টক ইউএসএ করোনারি আর্টারি ডিজিজ, যাকে আমরা হৃদরোগ বলে জানি। আমাদের মডারেটর হচ্ছেন ডক্টর মোস্তাক সিদ্দিক। চলুন আমরা জেনে নেই এই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা কি বলছেন। আসসালামু আলাইকুম। হেলথ টক ইউএসএ নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিএডি, যাকে আমরা বলে থাকি করোনারি আর্টারি ডিজিজ। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সালেহ সারোয়ার, একজন কার্ডিওলজিস্ট, এবং ডক্টর কায়সার চৌধুরী, একজন ইন্টার্নিস্ট। শুরুতেই আমরা ডক্টর চৌধুরীর কাছে যাচ্ছি। আপনি সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ বলতে কি বুঝেন, বা আপনি দর্শকদের কি বলতে চাচ্ছেন করোনারি আর্টারি ডিজিজ সম্পর্কে কিছু যদি বলেন। করোনারি আর্টারি ডিজিজ যেটা আমরা বুঝি, এটা প্লেগ ডিজিজ অফ দি করোনারি আর্টারি, যেটা হার্টের নিজস্ব সার্কুলেটরি সিস্টেম বা নিউট্রিশনাল সিস্টেম, যেটা হার্ট মাসল পেয়ে থাকে, ওই আর্টারিগুলোতে যখন কোনো প্লেগ হয় বা ডিজিজ হয়, এটাকে আমি ইন জেনারেল আমরা সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ বলি। ওই ডিজিজ বলতে কি বোঝায়? প্লেগ তো যে কোনো জন্যই হতে পারে। প্লেগ অনেক সময় শুরু হয় অনেক আগেই, আর্লি বয়সে, আর্লি এইজে, অনেক সময় আমরা জানিও না। ওইটা আস্তে আস্তে বিভিন্ন মাল্টিপল রিস্ক ফ্যাক্টরের সাথে মিলে দ্যাট প্রোগ্রেস টু এ ডিজিজ। ডিজিজ প্রোগ্রেশনটা ওইটা ইভেনচুয়াল এবং ডিপেন্ডস অন মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, যেটা আমরা আগের অনুষ্ঠানে আলাপ করছি। অনেকগুলো রিস্ক ফ্যাক্টরের সাথে এই ডিজিজ প্রোগ্রেশনটা জড়িত। যেমন আমেরিকান স্ট্যাটিস্টিক্সে মোর দেন 75 to 80 million people have coronary artery disease, which is known to have an impact on their life. That's why they also call it a silent killer. অনেক সময় এটা আস্তে আস্তে প্রোগ্রেশন হয়, লোকে বুঝতেও পারে না, এবং রিস্ক ফ্যাক্টরের সাথে যদি সচেতন না হয় এবং না জানে কোনো আন্ডারলাইং ডিজিজ আছে কিনা, যে সময় সিমটম শুরু হলো এটা হয়তো টু লেট, ইট মাইট এন্ড আপ ইনটু এ স্যাড ইভেন্ট, ডেথ, সাডেন কার্ডিয়াক ডেথ অর হার্ট অ্যাটাক, যেটাকে আমরা এমআই বলি। তো এইগুলো করোনারি আর্টারি ডিজিজের সাথে ইন্ট্রিগ্রেটলি রিলেটেড along with the other issues, but mostly যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো করোনারি আর্টারি এবং কোলেস্টেরল, প্লেগ ডিজিজ, যেটা প্রোগ্রেশন করে টু এ ডিজিজ, যেখানে নাম যদি বলি আমি, তাইলে হয়তো আমি নাম বলতে পারি এনজাইনা রিলেটেড টু গিভস ইনটু এ ক্লিনিক্যাল সিনড্রোম অফ এনজাইনা অর লিডিং টু এ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। বুঝলে আন্ডারলাইন ডিজিজ কিন্তু ওই সিএডি থেকে স্টার্টস, এভরিথিং ইনটু দ্যাট ক্যান লিড ইনটু দ্যাট। তো আমি ডক্টর সালেহ সারোয়ারের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি এই করোনারি আর্টারি ডিজিজ আরেকটু যদি বিস্তারিতভাবে একটু বিশদ ব্যাখ্যা করেন, কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে যদি কিছু বলেন। রোগ নির্ণয়ের জন্য আমরা যেটা প্রথমে করি সেটা হলো যে আমরা হিস্ট্রি ফিজিক্যাল করি, এবং প্রথমেই সেটা করা হয় এবং দেখা হয় যে তার রিস্ক কতটুকু করোনারি আর্টারি ডিজিজে। তারপরে আমরা সাধারণত একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি করি, এবং সেই সঙ্গে কিছু ব্লাড টেস্ট করি। তার মধ্যে বিভিন্ন কিডনির ফাংশন, কোলেস্টেরল এবং অন্যান্য অনেক কিছু ব্লাড কাউন্ট, এগুলো দেখা হয়। এটা করার পরে আমরা সাধারণত একটা ইকোকার্ডিওগ্রাম করি। যদি মনে করি যে এই পেশেন্টটার রিস্ক বেশি, তাহলে আমরা সাধারণত স্ট্রেস টেস্ট করি। তাহলে বলতে চাচ্ছেন সামগ্রিকভাবে যে এই রোগটা যে কোনো একটা পর্যায়ে যে কোনো সময় উপস্থিত হতে পারে। এটা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন পর্যায়ে এই রোগীটার সিমটমগুলি এই ধরনের সিমটম হচ্ছে, তাই তো? সেটাই আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, তো মনে করেন একজন মানুষ
সে এসে বলল যে আমার আগে বুকে ব্যথা হতো, এখন অনেক দিন ভালো ছিলাম মাঝখানে, কিন্তু এখন ব্যথাটা আমার অনুভূত হচ্ছে মাঝে মাঝে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে দেখবেন যে ধরেন এই লোকটার কখনোই কোনো দিন কোনো পরীক্ষা নিরীক্ষা হয় নাই, আপনি সেখানে কি করবেন? যেটা ডক্টর সারওয়ার একটু আগে বললেন যে ওই রোগকে দেখতে হবে ইন পার্সপেক্টিভ অফ আদার রিস্ক ফ্যাক্টর। ওই লোকের বয়স কত, ওনার কি ফ্যামিলি হিস্ট্রি আছে হার্ট ডিজিজের, বা ফ্যামিলির ইমিডিয়েট কেউ ফ্যামিলি মেম্বার কেউ হার্ট অ্যাটাকে মারা গেছে বা সাইলেন্ট কার্ডিয়াক ডেথে মারা গেছে, বা উনার নিজের কি কোনো সাইলেন্ট এমআই হয়েছে আগে, যেটা ইকেজি থেকে অনেক সময় বোঝা যেতে পারে, বা ও নিজের টেস্টের নাম বললেন, অনেক সময় ইকোকার্ডিওগ্রাম বা স্ট্রেস টেস্ট করলে ওইটা থেকে বোঝা যেতে পারে ওনার হয়তো আগে একটা অলরেডি প্রবলেম হয়ে গেছে, উনি একটু বুঝতেই পারেন নাই। যেটা মেনশন করলেন আপনি যে একটু ব্যথা হইতো, ওই সময় হয়তো ওনার এনজাইনা চলতেছিল। তো এই জন্য এটা বলা যায় আর কি যে একজন লোকের প্রেজেন্টেশনের উপরে আমরা সাধারণত ডিভাইড করি যে এনজাইনা ওইটা স্টেবল বা আনস্টেবল বা প্রোগ্রেসিং টু করোনারি আর্টারি ডিজিজ ইনটু এমআই। যেটা আপনি বললেন এটা মোস্ট ফল ইনটু ক্যাটাগরি অফ আনস্টেবল এনজাইনা। আচ্ছা, তো আপনি এই আনস্টেবল এনজাইনা যেটা বললেন, স্টেবল এনজাইনা বললেন, আনস্টেবল এনজাইনা বললেন, এবং এর চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন আপনি যেটা বলতে চাইলেন, যেটা অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক মিন করলেন। তা স্টেবল এনজাইনা যদি কারো থেকে থাকে তাহলে তার প্রেজেন্টেশনটা কি ধরনের হতে পারে? স্টেবল এনজাইনা যেটা হয় অনেকেরই নোন হার্টের ডিজিজ থাকে, অনেকে জানে ওনার হার্টের প্রবলেম আছে অথবা হাই ব্লাড প্রেশার আছে, অনেকে জানেও না আবার ওনাদের হাই ব্লাড প্রেশার আছে। আনডায়াগনোজড হাইপারটেনশন ইজ এ কজ অলসো ফর এনজাইনা। তো যেটা প্রেজেন্টেশন নিয়ে আসে যে কিছু করতে গেলে শ্বাসকষ্ট হয় বা খুব ফেটিক লাগে, বুকে চাপ ব্যথা হয়, অনেকের ব্যথাই হয় না, শুধু শ্বাসকষ্ট হয় বা ফেটিক বা ঘাম হয়, পার্সপিরেশন হয়, ওই সময় থামতে হয়, থামলে আবার উনি ভালো ফিল করেন। ওইটা সাধারণত যেটা একটা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটির পরে হয় এবং রেস্ট নিলে কমে যায়, ওইটাকে আমরা বলি স্টেবল ইন এ সেন্স দ্যাট ওইটা উনি প্রেডিক্টেবল অনেকটা, এবং রেস্ট নিলে এটা কমে যাচ্ছে, বা উনি হয়তো একটু খোলা বাতাস নিয়ে একটু শ্বাস নিল, একটু রেস্ট নিল, শুইল, একটু কমে গেল। ওই পর্যায়ে যে ওষুধগুলো উনি খাচ্ছে স্টেবল এনজাইনার জন্য, ওইগুলো অনেক সময় ভেরিফাই করতে হয় যে অ্যাসপিরিন খাচ্ছে কিনা, ব্লাড প্রেশার ওনার ভালো কন্ট্রোলে আছে কিনা, এবং কোলেস্টেরলের নাম্বার কত। যেহেতু উনি মনে হচ্ছে স্টেবল অথবা আনস্টেবলের দিকে যাচ্ছে, ওনার এলডিএল কোলেস্টেরল কি 70-এর নিচে, এইচডিএল কোলেস্টেরল কি 50-এর উপরে, না হয় যদি ট্রাইগ্লিসারাইড কি 150-এর নিচে, এগুলো যদি না হয় অ্যাপ্রোপ্রিয়েটলি এগুলোকে অ্যাড্রেস করা, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরকে অ্যাড্রেস করা খুব বেশি ইম্পর্টেন্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যে সমস্ত এই একটা বিশদ বিবরণ দিলেন যে এই জিনিসগুলোকে লক্ষ্য রাখলে হয়তো ওনার এই ডিজিজটা আরও ফার্দার প্রোগ্রেস নাও করতে পারে। তা এই অত্যন্ত একটি বেশ একটা মজার বিষয় এই জায়গায় যে আপনি বললেন যে এক্সারসাইজের টাইম অ্যাডজাস্টমেন্ট, মানে যদি কেউ আস্তে আস্তে এই এক্সারসাইজ মনে করেন একজন 15 মিনিট এক্সারসাইজ করার পরে বুকে ব্যথা অনুভব করতেন, আস্তে আস্তে এখন 10 মিনিট করার পর অনুভব করেন, 5 মিনিট করার পর অনুভব করেন, এই পর্যায়ে কি করা উচিত? আপনি তখন কিভাবে বুঝবেন যে উনি কোন দিকে যাচ্ছেন? দেখা যায় যে যদি স্টেবল এনজাইনার পেশেন্ট হয় এবং তারা যদি অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত ওষুধ খাচ্ছেন এবং ডায়েট এবং এক্সারসাইজ, মানে যে ডক্টর চৌধুরী যে ওষুধ সমূহের কথা বললেন, থাকছেন এবং নিয়মিত চেকআপে যাচ্ছেন, কোলেস্টেরল কন্ট্রোল করছেন, ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করছেন, ধূমপান ত্যাগ করেছেন, এসব যদি সব করে তাহলে দেখা যায় যে তারা অন্তত পক্ষে এটাকে ডিলেট করতে পারেন। আমরা এখন একটি বিরতি নিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমরা আবার শুরু করব। Mom, my throat hurts. আমার সুগারটা কন্ট্রোলই হচ্ছে না। কিছুই তো ভালো লাগে না। উফ, মাথা ব্যথা। এত ঘন ঘন জ্বর কেন? প্রতিটা দিন কেটে যায় হাজারো সমস্যায়, কোথা থেকে কখন কি জানি কি হয়ে যায়, সেই ভয় সংশয় কাটিয়ে নির্ভয় জীবন যদি পেতে চান জেনে নিন, জেনে নিন, জেনে নিন স্বাস্থ্য তথ্য প্রতিদিন। গ্লোবাল হেলথ মিডিয়া,
স্বাস্থ্য তথ্য পরিবেশনায় একটি অনন্য মাধ্যম। ফিরে এলাম আবার আলোচনায়। আমি আবারও জানতে চাচ্ছি আনস্টেবল অ্যাঞ্জিনা। আমরা এতক্ষণ স্টেবল সম্পর্কে কথা বললাম, আনস্টেবল অ্যাঞ্জিনা এই সম্পর্কে কিছু বলুন ডক্টর চৌধুরী। একজন লোক যদি এই চেস্ট পেইন স্টেবল স্টেজে থাকে এবং এটা যদি প্রোগ্রেস করতে থাকে খারাপের দিকে, যেটা ডক্টর সরওয়ার বললেন যে কোমার দিকে না গিয়ে উল্টা দিকে যদি যায়, যদি ওনার চেস্ট পেইন ঘন ঘন হইতে থাকে বা রেস্টে চেস্ট পেইন হইতে থাকে, অথবা কম এক্সারসাইজে ওনার চেস্ট পেইন শুরু হয় আগের মতো, এবং নাইট্রোগ্লিসারিন খেলে যদিও চলে যায় কিন্তু এই চেস্ট পেইনটা বারবার হইতে থাকে, এটাকে আমরা আনস্টেবল বলি। অথবা কারো যদি এমন হয় যে একদম রেস্টে আসে, ঘুমে আসছিল, ঘুম থেকে উঠলো, প্রচুর ঘাম নিয়ে বুকে ব্যথা বা প্রেশার অনুভব করলো, যাচ্ছে না, নাইট্রোগ্লিসারিন খাইলো, আন্ডার দি টাং পার্শিয়ালি রিলিভ হইলো, এটাও আনস্টেবল এনজাইনা। তো এই স্টেজে আমরা এটাকে আনস্টেবল এনজাইনা। আচ্ছা, আমি ডক্টর সরওয়ার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বললেন যে কিছু ল্যাব পরীক্ষা যে আমরা দেখলাম, ইকেজি একটা কমন জিনিস যেটা একটা এনজাইনা ডায়াগনোসিসের ক্ষেত্রে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি আমাদের এই মনিটরে যে ইকেজিটি দেখতে পাচ্ছেন, ইকেজি সম্বন্ধে আলোকপাত যদি কিছু করতে বলতে গেলে বলতে হয় যে ইকেজি আসলে মানে সাধারণ মানুষের জন্য বোঝার খুব একটা প্রয়োজন নাই। এটা একটা ইলেকট্রিক্যাল ইম্পালস আমরা হার্টে নিয়ে থাকি, এবং এটা দিয়ে আমরা প্রাইমারিলি দেখতে পারি যে এই সব সেগমেন্টগুলো আছে, এগুলোর ওঠানামা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে অ্যাঞ্জাইনা আছে কিনা, এবং অথবা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে কিনা, বা হার্টের কোনো রিদমের প্রবলেম আছে কিনা, এগুলোও ধরা যায়। তো ইকেজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণে এটা খুব সহজলভ্য, এবং এটা মোটামুটি বেশ একটা সস্তা টেস্ট বলা যায়, এবং এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর। অবশ্যই। আচ্ছা, এইখানে আরেকটি ইকেজি আমরা দেখতে পাচ্ছি। এখন এই ইকেজিগুলোর মধ্যে দেখা যাচ্ছে, যেমন এই ইকেজিটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে এই যে একটা অংশ উপরে উঠে গেছে, এটার মানে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, এই মুহূর্তেই হার্ট অ্যাটাক হচ্ছে, এবং এই জন্য এই ইকেজিটা বিশেষ করে প্রাথমিক চিকিৎসার জন্য অ্যাকিউট হার্ট অ্যাটাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা বলা অপরিহার্য। আমি একই সঙ্গে আপনাদেরকে একটি চেস্ট এক্সরে দেখাতে চাচ্ছি, যদি এতে কিছু আপনার মতামত। চেস্ট এক্সরেটা আমরা রুটিনলি করে থাকি, কারণ এটা দিয়ে হার্টের সাইজ, শেপ এবং লাংসের অবস্থান এবং অন্যান্য অনেক ইনফরমেশন বা অনেক কিছু আমরা একইটা হিসেবে পাওয়া যায়। যেমন এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে, এই এক্সরেটা মনে হচ্ছে হার্ট ফেলিয়ার, কারণ এখানে হার্ট বড় হয়ে গেছে এবং এই হার্টটা মোটামুটি একটা নর্মাল সাইজে আছে। তো কাজেই দেখা যাচ্ছে যে এই পেশেন্টটার হার্ট ফেলিয়ারে চলে যাচ্ছে এবং এই পেশেন্টটা নর্মাল। চলুন আমরা এখানে একটি কেস দেখে নিচ্ছি, এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব মায়োকার্ডিয়াল ইনফার্কশন সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন বয়স 65, পুরুষ, অবসরজীবী, ভোর সকালে বুকে ব্যথায় ঘুম থেকে জেগে উঠলেন, শ্বাসকষ্ট অনুভব করলেন কিছুটা, আগেও বুকে ব্যথা অনুভব করেছেন, তবে এবারের ব্যথাটা আগের থেকে মনে হলো তীব্রতায় অন্যরকম, কেমন একটা চিনচিন করা ব্যথা ছড়িয়ে পড়ছে চোয়ালে, ঘাড়ে বা হাতে। এই ধরনের একটা সিনারিও নিয়ে যদি কেউ মনে করেন বাড়িতে আছেন, ওনার কি করা উচিত? এই যে কেসটা প্রেজেন্ট করা হলো, এটা দেখে মনে হচ্ছে এই পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং এটাকে খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত, সেটা পুরুষই হন বা মহিলাই হন। এবং এই পর্যায়ে যদি সম্ভব হয় বাসায় কারো অ্যাসপিরিন থেকে থাকে তাহলে অ্যাসপিরিন দেওয়া উচিত, বাসায় যদি নাইট্রোগ্লিসারিন থেকে থাকে নাইট্রোগ্লিসারিন দেওয়া উচিত, এবং পেশেন্টকে কোনোভাবেই যাতে এক্সস্টেড না হন সেজন্য বিছনায় শুয়ে দেওয়া উচিত, এবং সেই সঙ্গে কাউকে অ্যাম্বুলেন্সের জন্য কল করা উচিত, যাতে অ্যাম্বুলেন্স যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্সে করে ইমার্জেন্সি রুমে পৌঁছানো যায়। এখানে ধরুন অ্যাম্বুলেন্স যে আপনি বললেন তাড়াতাড়ি আসার জন্য, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে অ্যাম্বুলেন্স একটা ফ্যাক্টর। আপনি কি মনে করেন, যেমন অ্যাম্বুলেন্স পাওয়া বা এই সময়ে যাওয়া কি করা? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা বাংলাদেশে কেন, দুনিয়ার অনেক দেশেই, তাছাড়া এখানেও অনেক সময় হতে পারে যে অ্যাম্বুলেন্স ইজ নট অ্যাভেলেবল। তো রুগী এমন জায়গায় আছে যে অ্যাম্বুলেন্সে কলই করতে পারলো না, একা হয়তো করে, হয়তো সেলফোনে নিতে পারলো না, এরকম আমরা অনেক ইনসিডেন্ট জানি যেগুলোতে রুগী টেলিফোনটা পর্যন্ত
কল করতে পারে না। এরকম হতে পারে, তা বিশেষ করে আমাদের দেশে যেখানে অ্যাম্বুলেন্স সার্ভিসই নাই। তো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, যাদের এরকম হার্টের প্রবলেম আছে ওদের ঘরে অ্যাসপিরিন থাকতে হবে, এবং এটা কোর্টের অ্যাসপিরিন না, নর্মাল অ্যাসপিরিন, যেটা উনি চিবিয়ে খাবেন। 325 মিলিগ্রাম অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে, যদি চিবাতে না পারেন পানিতে গুলে খাইয়ে দেবেন। অ্যাম্বুলেন্সের কি গুরুত্বপূর্ণ সম্পর্কে আপনি বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স যোগাযোগ করা, এর কি কোনো ভূমিকা এই আমাদের ইউএস এর পরিপ্রেক্ষিতে আপনি কিছু বলেন? উন্নত দেশগুলোতে অ্যাম্বুলেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আমেরিকাতে অ্যাম্বুলেন্স কল করার সাথে সাথে 911 সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। ফলে অ্যাম্বুলেন্সও খুব স্পেসিফিক অ্যাম্বুলেন্স আসে, যেটা চেস্ট পেনের জন্য, যেটা কার্ডিয়াক মনিটর সহ আসে। এবং এই অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে সাধারণত অক্সিজেন দেয়, নাইট্রোগ্লিসারিন দেয়, ইন্ট্রাভিনাস লাইন স্টার্ট করে, এগুলা সাধারণত অ্যাসপিরিন দেয়। এগুলো দেওয়ার পরে তারা কতগুলো আইভি বসায় এবং রক্ত টেনে নেয় সাথে সাথে। এগুলো কিন্তু অ্যাম্বুলেন্সেই হচ্ছে পেশেন্টকে মনিটরে চড়ায় দেয়। মনিটরে দেওয়ার পরে এই মনিটর সাধারণত ইচ্ছা করলে তারা 12 লিড ইকেজি বা একটা ইকেজি করে সেটা তারা ইমার্জেন্সি রুমের ডাক্তারের কাছে ফ্যাক্স করতে পারে বা মোডামের সাহায্যে পাঠিয়ে দিতে পারে। যখন ইমার্জেন্সি রুম এই পেশেন্টের প্রেজেন্টেশন এবং ইলেকট্রোকার্ডিওগ্রাম দুটো একসাথে পায়, তখনই তারা ইমার্জেন্সি রুম প্রস্তুত হতে থাকে এই পেশেন্টটাকে পাবার জন্য। এবং এটা কিন্তু পেশেন্ট পৌঁছাবার অনেক আগেই ঘটে গেছে। আচ্ছা আচ্ছা, তো এইটা একটা ইম্পর্টেন্ট যে ইমার্জেন্সি রুমের আসার আগেই আপনি অলরেডি একটা জানেন যে এই রোগটার হার্ট অ্যাটাক বা কোনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন অলরেডি হয়ে গেল কি না, এবং সেই পরিপ্রেক্ষিতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেলে আপনার চিকিৎসার ধারাটা অন্যভাবে যাবে। আচ্ছা, ধরুন আমরা এতে পরে যাচ্ছি, তার আগে আমি একটু জেনে নিতে চাচ্ছি এই রোগীটা যদি ইমার্জেন্সি রুমে এসে উপস্থিত হওয়ার পরে আপনার কিভাবে মনে করেন জানেন আপনি যে হয়েছে রোগীটা, এবং জানেন আইভি লাইন এবং ব্লাড সব কিছুই নেওয়া হয়েছে, ল্যাবে পাঠানো হয়েছে, তার পরবর্তী ম্যানেজমেন্টটা কি, স্টেপটা কি? এখানে উনি যেটা বললেন ডক্টর সরওয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কত তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে আসবেন। এখানে অনেকে বলে যে টাইম ইজ মাসল, এই জন্য বলে যে হার্ট মাসলটা ড্যামেজ হয়ে যায় যদি এখানে টাইম ল্যাপস হয় মোর দেন 2 আওয়ার্স। মোর দেন 2 আওয়ার্স ইজ ভেরি ক্রিটিক্যাল, উইদিন 2 আওয়ার্স আপনাকে ইমার্জেন্সি রুমে যেতে হবে। তো এটা এখানে অনেক সময় হয় কি, অনেকে হয়তো নিজে ড্রাইভ করে আসা উচিত না, আরও কারো সাহায্য নেওয়া উচিত, কারণ এমন পেইন হইলো যে হয়তো ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট পড়ে যেতে পারে। তাহলে এটা মনে রাখতে হবে, যদি ধরুন আমি আবারও আপনার বাংলাদেশের প্রেক্ষিতেই যাচ্ছি, যদি কারো চেস্ট মানে এই ধরনের রোগী, যদি কারো কোনো যদি রোগী বাড়িতে থাকেন, তাহলে আশেপাশে যারা থাকবেন তাদের সবসময় সতর্ক থাকা দরকার যে যত শীঘ্র সম্ভব ক্লিনিক হোক, হাসপাতাল হোক, যেমনভাবেই হোক নেওয়া, কারণ সময়টা একটা অত্যন্ত মূল্যবান জিনিস এবং প্রাথমিক চিকিৎসাটা একটা অত্যন্ত মূল্যবান জিনিস। আচ্ছা, তো ডক্টর সরওয়ার, আবার যদি ফিরে যাচ্ছি আপনার কাছে জানার জন্য, এখন ইমার্জেন্সি রুম থেকে আপনি যতটুকু ইনিশিয়াল যে পরে ধরেন নির্ধারণ করলেন যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের দিকে যাচ্ছে, এখান থেকে আপনি আমাদের নিয়ে চলুন কি করবেন? আচ্ছা, সাধারণত এটা জানার সাথে সাথে ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান কার্ডিওলজিস্টকে কল করে দেন এবং কার্ডিওলজিস্ট সাথে সাথে ওখানে উপস্থিত হয়ে যান এবং এই কেসটা সম্বন্ধে সিদ্ধান্ত নেন। তখন হয়তো পেশেন্টটা জাস্ট এসে পৌঁছেছে এবং সাথে সাথে যে অ্যাম্বুলেন্সে যে ব্লাডটা টানা হয়েছিল সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং এই সঙ্গে অন্যান্য চিকিৎসা যেমন বেটা ব্লকার, নাইট্রোগ্লিসারিন, মরফিন এবং অক্সিজেন মনিটরিং এগুলোও চলতে থাকে। এই বিষয়ে একটা জিনিস খুব উল্লেখযোগ্য যে সময়ের ব্যাপারটা। সময় হচ্ছে যে আমরা সাধারণত যেটা নাকি থ্রোম্বোলিটিক থেরাপি বলি বা ক্লট বাস্টার, যেটা নাকি রক্ত জমাট বাঁধা রক্ত যেটা দিয়ে হার্ট অ্যাটাক হয় এটাকে ডিজলভ করে দেয় বা গলায় দেয়, সেইটা দেওয়ার একটা সময়সীমা নির্ধারিত আছে এবং সেটা 30 মিনিটের মধ্যে হলে ভালো হয়। আর যদি অ্যাঞ্জিওপ্লাস্টি, যেটা আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলি, যেটা আপনার স্টেন বসানো হয়, সেটা 90 মিনিটের মধ্যে আমরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। তাহলে এটা একটা সিনক্রোনাইজ প্রসেস, মানে একই সঙ্গে অনেকগুলি সেক্টরকে কাজ করতে হবে। এটা খুবই একটা ডিসিপ্লিন প্রসেস, এটার মধ্যে কোনো কথাবার্তা হয় না, সবাই যার যার রোল সম্বন্ধে
খুব পরিষ্কার ধারণা রাখে যে কার কী করতে হবে। এখানে নার্স কি করবে, ইকেজি টেকনিশিয়ান কি করবে, রেসপিরেটরি থেরাপিস্ট কি করবে, ল্যাব কি করবে এবং ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান কি করবেন অথবা ক্যাথ ল্যাব কি করবে, এটার মধ্যে কোনো আলোচনার অবকাশ নাই। এটা সব আগে থেকেই এটা প্রোটোকল এবং এটা এইভাবেই চলে। তো ক্যাথ ল্যাবের একটা ইম্পর্টেন্স দেখা যাচ্ছে এখানে, কারণ আপনি বললেন যে অ্যাঞ্জিওপ্লাস্টি, বেলুনিং বা যেটা আমাদের বাংলাদেশের ভাষায় রিং যেটাকে সাধারণত বলে থাকে। তো আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, আমাদেরকে যদি এইখান থেকে যদি একটু কোনো জানাতেন যে কি এখানে কি করা উচিত। করোনারি অ্যাঞ্জিওগ্রামের জন্য এখানে দেখা যাচ্ছে যে এই যে এইখানে এই আর্টারিটা এখানে আসার পরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো এই যে এখান থেকে আসছে এলইডি, এটা হলো একটা মেইন আর্টারি, এটা হঠাৎ করে আমরা বলি কাট অফ, এখানে হঠাৎ করে মনে হচ্ছে এটা স্টপ হয়ে গেছে। এখানে এটা অ্যাকচুয়ালি এখান থেকে এভাবে আসার কথা ছিল, তার মানে অ্যাকিউটেমায়ের স্পটটা এখানে, এবং এই কেসটাকে সেই হিসাবেই দেখা হবে। এবং এইখানে পরবর্তী স্লাইডে যাচ্ছি, হয়তো আপনি এরপরে জি এরপরে দেখা যাচ্ছে নেক্সট ডায়াগ্রামে যে আপনার এখানে ওই ক্যাথেটার থেকে সরায় আপনার বেলুন ঢুকানো হয়েছে এবং এই বেলুনটাকে ইনফ্লেট করা হয়েছে, অর্থাৎ বেলুনটাকে বড় করা হয়েছে। এটা কিভাবে হয়? এটা কি বাতাস দিয়ে ফোলানো হয় না কি দিয়ে ফোলানো হয়? এই যে বেলুনটা ফুলানো হলো তাতে আপনার ওই ব্লাড ক্লটটা সাধারণত সরে যায়। আচ্ছা আচ্ছা, তারপর পরবর্তী স্লাইডে আবারও দেখে নিচ্ছি। এবং ব্লাড ক্লটটা সরে যাওয়ার পরে এই যে এখানে একটা স্টেন বসানো হয়েছে এবং এটাকে রিং বলে যেটা আমাদের, ওই সব বেলুনের পরপরই স্টেনটা বসানো হয়। এবং স্টেন বসানোর পরে দেখা গেল এই যে এখানে আর্টারিটা কমপ্লিটলি কাট অফ হয়ে গেছিল, এখন আর্টারিটা সম্পূর্ণভাবে আবার জীবিত হয়ে গেছে এবং এই পুরা হার্টের মাসেলকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। এইখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে বলার জন্য আর কি, যে হার্ট মাসলটা দেখতেছেন যেটা এখানে এবং যেটা নর্মাল হার্ট মাসল মতো মনে হচ্ছে, এই জন্য সময়টা ইম্পর্টেন্ট। এই স্ট্যান্ডিং এ পর্যন্ত যদি হার্ট মাসল সার্ভাইভ না করে, যদি বাইচা না থাকে, তাহলে স্ট্যান্ড দিলেও কিছু হবে না। হার্ট অ্যাটাক হয়ে যায় যদি এখানে স্ট্যান্ড বসায়, কোনো লাভ হবে না। দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যে সময়, অনেকে বুঝতে পারে না সময় কি জন্য, যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট মাসলটা মারা যায়, ওইটাতে যতই আর্টারি বসানো হোক, ইট ওয়ন্ট কাম ব্যাক এগেইন। এই জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে এটা মরার আগে এটাকে দেওয়া, সে এটাকে যাতে জীবিত করা যায় আবার মরার আগে। হার্ট মাসলটা ডেড হওয়ার আগে রক্ত সঞ্চালনটা শুরু করতে পারলে হার্ট মাসলটা আবার উজ্জীবিত হতে পারে। একটা বেশ একটা প্রিভেন্টিভ মেজার হিসাবে অনেকেও দেখা গেল যে এরকম চেস্ট পেইন হচ্ছে, তারপরে তার আস্তে আস্তে আনস্টেবল চলে যাচ্ছে, দেখা গেল যে এর ডায়ামিটার অফ আর্টারি যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং একসময় আপনারা ডিসাইড করলেন, নিশ্চয়ই এর আগে কিছু টেস্ট করতে হয় ডিসাইড করার আগে যে আমরা এই লোকটার স্ট্যান্ড প্রয়োজন কি না প্রয়োজন। যদি উনি মাইক্রোল ইনফার্কশন নিয়ে আসেন নাই, কিন্তু ওনার ব্যথাটা আস্তে আস্তে নন আনস্টেবলের দিকে যাচ্ছে, আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা এই সময় করেন যে জানতে পারেন যে না এই জন্য ওনার জন্য আরো ফার্দার শুধু মেডিকেল ট্রিটমেন্টেই তার এই রোগটা ভালো হচ্ছে না? প্রাথমিকভাবে যে চিকিৎসা দেওয়া হয়েছিল ওটা তো চালানো হয়, যেমন পেশেন্ট সাধারণত একটা বেটা ব্লকার পাচ্ছে, অ্যাসপিরিন পাচ্ছে, প্লাভিক্স পাচ্ছে বা কোপেডিগ্রেল পাচ্ছে, সেই সঙ্গে আরও যেসব আনুষঙ্গিক চিকিৎসা তাদের আছে ব্লাড প্রেশারের জন্য, ডায়াবেটিসের জন্য, এগুলো চলতে থাকে। সেই সঙ্গে যখন এই চেস্ট পেইনটা এমন হচ্ছে যে এটা ব্রেক থ্রু পেইন, মানে বারবার হচ্ছে, তো এই পেশেন্টের অবশ্যই আরেকটা ফার্দার টেস্টিংয়ের প্রয়োজন। তখন সাধারণত আমরা হয় সিটি এনজিও বা নিউক্লিয়ার স্ট্রেস টেস্ট বা স্ট্রেস একো, যে কোনো তিনটার একটা করি এবং করে দেখার চেষ্টা করি যে ব্লকেজ আছে কিনা। এবং যদি নির্ণয় করা হয় যে এটার সম্ভাবনা বেশি, তাহলে সাধারণত আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম বা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করি। আচ্ছা, আমরা একটি বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসছি আবার আলোচনায়। Mom, my throat hurts. আমার সুগারটা কন্ট্রোলই হচ্ছে না। কিছুই তো ভালো লাগে না। উফ, মাথা ব্যথা। এত ঘন ঘন জ্বর কেন? প্রতিটা দিন কেটে যায় হাজারো সমস্যায়, কোথা থেকে কখন কি জানি কি হয়ে যায়, সেই ভয় সংশয় কাটিয়ে নির্ভয়
স্বাস্থ্য তথ্য প্রতিদিন। গ্লোবাল হেলথ মিডিয়া স্বাস্থ্য তথ্য পরিবেশনায় একটি অনন্য মাধ্যম। আবার ফিরে এলাম। একজন রুগী আপনি এইভাবে চিকিৎসা করার পরেও দেখলেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে না, মুমূর্ষু অবস্থায় রয়ে গেছেন, এর পরবর্তী করণীয়টা কি হবে? আমরা সাধারণত অ্যাকিউটেমাই নিয়ে যদি খুব মুমূর্ষু অবস্থায় আসে, মনে হয় কার্ডিওজেনিক শকের আছে, তো আমরা ইন্ট্রায়োটিক বেলুন পাম্প একটা সাথে সাথে প্লেস করে দিই যাতে হার্টের ফাংশনটা মেনটেন করা সম্ভব হয়। তারপরে আমরা সিদ্ধান্ত নেই এই পেশেন্টটার কী করা উচিত। এখন যদি মনে হয় যে না, এই পেশেন্টটার অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য উপযুক্ত না, তাহলে চিন্তা করা হয় যে পেশেন্টটাকে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটের জন্য পাঠানো হবে কিনা, সেটার সিদ্ধান্ত নেওয়া হয়। আচ্ছা, তো একজন পেশেন্ট যদি যার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেল, উনি কিছুদিন হয়তো হসপিটালে ভর্তি থাকলে হাসপাতালে, সেখান থেকে ভালো হওয়ার পরে ওনার এর পরবর্তী কী কী করণীয় আছে, কিভাবে দেখবেন যে আর উনি অ্যাটাক থেকে প্রিভেন্ট হতে পারেন, থাকতে পারেন, অথবা আর কি কি করণীয় থাকে ওনার এরপরে? সো এটা কোয়ালিটি অফ লাইফ আর কি। কোয়েশ্চেনটা হলো কোয়ালিটি অফ লাইফ আফটার এমআই। তো আফটার এমআই ওর পোস্ট কেবেজ, যেটা হার্ট বাইপাস হওয়ার পরে, যেটা ওনার যাতে লাইফটা যতটুকু সম্ভব নর্মাল হতে পারে, বা আবার যাতে হার্টে কোনো প্রবলেম না হয়, যার জন্য ওনাকে আমরা কার্ডিয়াক রিহ্যাবে সাধারণত পাঠাই। কার্ডিয়াক রিহ্যাব বলতে ওনাকে গাইডেড এক্সারসাইজ, সুপারভাইজড এক্সারসাইজ, উনি ওটা থ্রেডমিল করলো, আরেকজন লোক দেখলো, হার্টের মনিটরিংটা করলো, হার্ট রেট কত যাচ্ছে, কোনো অ্যাবনর্মালিটি বা কোনো এরিথমিয়া আছে কি না, ওইটা সুপারভাইজড এক্সারসাইজ। এটা হয়তো বাংলাদেশেও আছে, হয়তো কোনো জায়গায় সম্ভব, ঢাকাতে বা অন্য বড় বড় শহরে। তো এটা বেসিক্যালি যেটা ওনাকে আস্তে আস্তে ওনার লাইফস্টাইল নর্মালি যেতে হবে, ফিরে যেতে হবে, এবং ওনার রিস্ক ফ্যাক্টর যেগুলো এগুলো কমপ্লিটলি মডিফিকেশন করতে হবে। ওনাকে হয়তো ওয়েট কম রাখতে হতে পারে, এবং হয়তো কোলেস্ট্রল অনেক কমিয়ে রাখতে হবে। যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার রাখতে হবে, প্রেশারের মেডিসিনগুলা। উনি যে বেটা ব্লকার বলছেন, ওইটা বাংলাদেশে অ্যাভেলেবল, মেটোপ্রোলল নামে। মেটোপ্রোলল ইজ এ ভেরি গুড ড্রাগ। পোস্ট এমআইতে ওগুলো অনেক সময় কাজ করে টু হেল্প দি হার্ট টু কন্ট্রাক্ট বেটার। ওই যে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বলছেন, হার্ট মাসল উইক হয়ে যায় যদি, এই সিনিমিটার একটা ড্রাগ আছে, এটা বাংলাদেশেও পাওয়া যায়, লিজিনোপ্রিল নামে। এইগুলা খুব ভালো হেল্প করে রিহেবিলিটেশন অফ লাইফ, যেটাতে লিজিনোপ্রিল, মেটোপ্রোলল, এই ড্রাগগুলো যদি কেউ খায় উইথ এ স্ট্যাটিন, কোলেস্ট্রল কম রাখে, তাহলে নর্মালি আবার নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। ইট মাইট টেক টাইম, আস্তে আস্তে। তো ওনাকে অনেক অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে বিভিন্ন ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, ওনার প্রাথমিক জীবনযাত্রার ক্ষেত্রে। তো সব কিছু মিলিয়ে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইলনেস, যেটা অনেক মানুষই অনেক রকম পরিবর্তন আনে। তো এটা কোনো একটা ফ্যামিলির উপরে, এই জিনিসটা একজন যদি কারো হয়, এটা ফ্যামিলির উপরে কি একটা ইম্প্যাক্ট আনতে পারে? এই ধরনের ফ্যামিলির সহযোগিতা এবং সাহায্য অপরিহার্য, এবং এ ব্যাপারে সবাই একটা টিম ওয়ার্ক হিসাবে ফ্যামিলিকে কাজ করা উচিত। বিশেষ করে যে হার্ট অ্যাটাকের পরে কিছু সময় কাজে যাওয়া সম্ভব না, এবং কোনো প্রকার এক্সর্শন বা কোনো শ্বাসকষ্ট হয় এরকম কিছু করা উচিত না। একটা রেস্ট পিরিয়ড আছে, তারপরে আমরা সাধারণত কার্ডিয়াক রিহ্যাবে পেশেন্টটাকে পাঠিয়ে দিই, এবং কার্ডিয়াক রিহ্যাবে তারা পেশেন্টটাকে আস্তে আস্তে আবার যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, সেই জন্য তারা এই ট্রেনিংটা এখানে দেয়। আচ্ছা, তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম সিএডি সম্পর্কে এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন সম্পর্কে। আমরা আজকে এখানেই শেষ করব। শ্রোতা দর্শক, আপনাদেরকে ধৈর্য ধরে অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্যানেলিস্টদেরকে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা করোনারি আর্টারি ডিজিজের উপর বিস্তারিত আলোচনা শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের প্রশ্নগুলো আমাদের ওয়েবসাইট www.globalhealthmedia.usa তে রাখুন। আগামী সপ্তাহে আবারও আপনাদের কাছে আসার প্রতিশ্রুতি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।